তোমাদের পাশেই আছি হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি সাড়া দাও আমার ডাকে। বিধবা মেয়ে মানুষ এই সংসারে ঘাড়ে বসে আছে, আপনার মুখে এত কথা মানায় না। বৌমা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওর স্বামী একদিন এই সংসারটাকে মাথায় করে রেখেছিল, আমি ওকে এবারে বউ করে নিয়ে এসেছি। ওকে কোনো কথা বলার অধিকার তোমার নেই। তোমার যদি না পোষায় তাহলে তুমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারো। মানে কি না নাস্তা করেছো? না সময় তাহলে করছো কেন? আরে তোমার তো বড় ভাইজানের বড় সাহেবের মতো কেউ খাতা কলম নিয়ে বসেনি? না না ভাইজান, দেরি করে গেলে পাড়া খুব রাগ করবেন। কি হাসছো কেন? হাসবো না? তুমি একজন মেয়ে মানুষের ভয় রকম ছুটছো, ঠিক বুঝলাম না তুমি। কি যে বলো না ভাইজান, ফারজানা ম্যাডাম আমার বস। মেয়ে মানুষ বস? ভালো ভালো, খুব ভালো। শোনো ফুলমিয়া, এরকম বস পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। তোমার সবকিছুতে রসিকতা, তাকে তো চেনো না, একেবারে রয়্যাল বেঙ্গল টাইগার। আর মেজাজ খারাপ থাকলে তার সামনেও দাও না। আবার সেই বসই যে তোমাকে আদর করে কেক পেস্ট্রি খাওয়ায়, কি সে তো আরেক যন্ত্রণা, না বলার উপায় নেই। ইচ্ছে না থাকলে মুখ বুঝে দিতে হয়। আজ আবার টাইপিং স্পিডে পরীক্ষা নেবে, খুশি না হলে হয়তো আমার কাজটাই চলে যাবে। তোমার উপর তার যা দয়া দেখছি তুমি সে ভয় পেও না। তা দেশে গেলে অন্তর যখন জিজ্ঞেস করবে তখন কি বলবো? বলবো তো যে তুমি বেশ ভালোই আছো, ফারজানা ম্যাডাম তোমাকে আদর করে কেক পেস্ট্রি খাওয়াচ্ছে, কি বলবো তো? কেন আমার এত বড় ক্ষতি করবে ভাইজান? আমি আরো ভাবছি ছুটি পেলে তোমাদের সঙ্গে দেশে যাব। এদিকে নওশারের সময় হয়ে এলো, ও কেমন আছে চোখে থেকে দেখতে পেরে একটু ভালো হবে। সবাই একসাথে যাওয়াটা ঠিক হবে না, আমরা যাই, তুমি কোনো পড়েছো। তাছাড়া বাচ্চা হওয়ার সময় যাওয়াটা কি ভালো নয়? কিন্তু তুমি কিন্তু ওখানে বেশি দিন থেকো না, অচেনা একটা শহরে আছি, একা একা কি করবো ভাবতে পারছি না। আর কোর্টে ছুটি হওয়ার পর তো কোনো কাজই থাকে না। এই সময় তুমি বরং তোমার ফারজানা ম্যাডামের কাছ থেকে আইনে পাঠটায় ভালো মতো শিখে নিও। আজীবন তার মুক্তারি করবে না, উকিল হতে হবে তো নাকি? তার জন্য অনেক বিদ্যার দরকার হয়, আমার তো একটা পাশও নেই। তবে তুমি ভুলে যেও না, তোমার কিন্তু সঙ্গে আয় পরীক্ষা, ভাবিকে পেয়ে সব ভুলে যেও না যেন। আরে আমি তো বাড়ি যেতেই চাইনি, ভাইজানি তো জোর করলো। আমার কিন্তু খুব ইচ্ছে করছে যেতে। এই প্রথম মা হচ্ছে তো, চিন্তা তো হবেই, তাই না বলো? আর ওইদিকে যে তোমার ম্যাডাম চিন্তায় গলা শুকাচ্ছে, কয়টা বাজে সে খেয়াল আসে, তাকে আগে সামলাও। এই যা দেরি হয়ে গেল, আমি আসি। এই ফোমিয়া, ফোমিয়া সাবধানে যাও। দেখে শুনে কি বউ এনেছো সেটা একবার ভেবে দেখেছো? ছি 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 ছি, এত ছোট নজর। এ বাড়ির বউ বলে পরিচয় দিতে আমার লজ্জা লাগে। গরিব ঘরের মেয়ে এনেছিলাম যে আমাদের সংসারে এসে মানিয়ে গুছিয়ে চলতে পারবে, কিন্তু সে যে কালে কালে এই রূপ নেবে এটা আমি বুঝতে পারি না। ওর বরের টাকাটা ওর মাথাটা নষ্ট করেছে। না বড় বউ, শুধু টাকা নয়, সমাজ পরিবেশ সবই বদলে যাচ্ছে। আর এই পরিবর্তনটা আসছে শহর থেকে। বড় বৌমা শহরের জল হাওয়ায় থাকে তো, তাই শহরের সবচেয়ে খারাপ জিনিসগুলো, বিষগুলোই সে ভালোভাবে রপ্ত করেছে। তোমার দুই ছেলেও তো শহরে থাকে।
সুলতানের পরিবর্তন হতে এখনো দেরি আছে, কিন্তু সুলেমানের যে পরিবর্তন হয়েছে সেটা কি তুমি বুঝতে পারোনি? এখনই সে আমার মুখের উপর প্রশ্ন করে, কোন জমি কেন বেচেছি সে তার কৈফিয়ত চায়। আমার ছেলে এরকম স্বার্থপর ছিল না, ওই বই ওর মাথাটা বিগড়ে দিয়েছে। একটা সামান্য রূপোর থালা সেটাকে নিজের বলে সরিয়ে রাখলো। তোতন এত কান্নাকাটি করলো তবুও দিল না। যে মা শুধুমাত্র তার নিজের সন্তানের ভালোটুকু বোঝে তাকে তুমি আর কি শিক্ষা দেবে? আমার কাছে তো তোতন আর সুলেমানের ছেলে আলাদা কিছু নয়। বড় বৌমার মধ্যে এই সমস্ত মায়া মমতা মূল্যবোধের বড় অভাব। কি আর করবে, নিজের ছেলের বউ মেনে নাও। কথায় কথায় হুমকি দিচ্ছে চলে যাবে। চলে গেলে কি হবে? ও কি মনে করেছে যে ও চলে গেলে সুলেমান টাকা পাঠানো বন্ধ করে দেবে? আমাদের সংসারের হাড়ি চলবে না? যেতে চাই যাক, ওর সঙ্গে তো আমাদের এমনিতেই খাপ পাচ্ছে না। আর খোদা তাআলা যার যতটুকু রিজিক রেখেছেন সে ততটুকুই পাবে। এমনিতেই আমার মন মেজাজ ভালো নেই, আমি এই বাড়িতে কোনো অশান্তি চাই না। তুমি ওকে একটু এড়িয়ে দিয়েছিল, সুলেমান আসুক তারপর দেখা যাবে। আমি তো আমার জন্য কিছু বলছি না, কিন্তু হীরামনকে এভাবে অপমান করার আস্পর্ধা ওপর থেকে পাই, যাকে আমরা কোনোদিন কোনো কিছু বলিনি সেই কথাগুলো বড় বৌমা বলে দিল। ও বিধবা, এই সংসারে গলগ্রহ হয়ে পড়ে আছে, এই কথাগুলো বলার আগে জিভে একবারও আটকালো না। ওপরালার বিচার বলে যদি কোনো কিছু থেকে থাকে এর শাস্তিও একদিন পাবেই। কি এত বড় কথা বললো সুলেমানের বউ? ও আমার ছোট ভাই বাবুরের স্ত্রী, আর ওকে বললো এই কথা? না, আর তো চুপ করে বসে থাকা যায় না, এর তো একটা বিহিত হওয়া দরকার। আমি সেদিনই ওর সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, যেদিন আমি সোমনাথের বাড়িতে যাব কি যাব না এটা নিয়ে আমাকে পরামর্শ দিতে এসেছিল। তুমিই কথা বলতে দাওনি। তুমি শ্বশুর হয়ে বউর সঙ্গে কথা বলবে? আর ওর যে মুখ, ওর তো বড় ছোট বলে কোনো বাজ বিচার নেই। দেখা যাবে তো তোমাকে এমন কথা বলে দিয়েছে যে তোমারই মান যাবে। পড়তে এলো কিনা তাই দেখছিলাম। সে তো কদিন ধরেই কেউ আসছে না, কিন্তু তোকে তো এত ছটফট করতে দেখি না। অন্যদিকে নজর দিয়ে লাভ নেই, পড়ায় মন দে। আমি আবার কই মন দেব? কি যে বলো না পিসি। পিসি পিসি, ওই যে ওদিকে মন ছিল তো। এই নাও, বাগানে ফুটেছিল পুষ্প পিসির জন্য পুষ্প। ও মা, সকাল থেকে তুই বুঝি ফুল তুলছিলি? হ্যাঁ গো, তাই তো আমার আসতে দেরি হয়ে গেল। এদিকে যে আরেকজনের পড়ায় মনই বসছে না। তুমি কে গো? পড়ার সময় পড়ানো করে অন্য হয়ে গেছে। ও হ্যাঁ, জানো একদিন বাগানে আমানের সঙ্গে কথা বলছিলাম বলে ওই যোগু কাকা কি করেছে? বকেছে? ইস, আমাকে বকবে? আমি পাল্টা বকে দিতাম না। জানো ওই দুষ্ট কাকা কি করেছে? ঠাকমার কাছে গিয়ে নালিশ করেছে, শুধু শুধু ঠাকমা আমায় বকে দিল। তবে বাবা আমায় আদর করে দিয়েছে। ওই কাকাকে না একদিন ইট মেরে মাথা ফাটিয়ে দেব। না না, ওসব কিছু দরকার নেই, তাহলে পুলিশ মারবে। তুমি জানো না, ঢাকায় মিছিলে গন্ডগোল হলে সবাই ঢিল ছুঁড়ে আর পুলিশ লাঠি চার্জ করে। একবার কংগ্রেসের মিছিলে পুলিশ এমন লাঠি মেরেছিল বাবাকে, 2 দিন হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। তবুও বাবা মিছিলে যাওয়া বন্ধ করে না। ভয় হয় না বলো? কি হলো, তুমি বোকার মতো চুপ করে আছো কেন? আমি বরং লুকিয়ে আবার আসবো। এখন পালাই, দেরি হলে দারোয়ানগুলো আবার খোঁজাখুঁজি শুরু করবে। আসি গো পুষ্প পিসি। চল, তোকে আমি একটু এগিয়ে দিয়ে আসি মা। আচ্ছা চলো। কি হয়েছে? কখন থেকে ডাকছি,
কানে যায় না কথা? গুলতানি আর আড্ডাবাজি দূর করে দেবো সব কয়টাকে। কাকে আর দূর করবে? নাচটাকে এক হাতে সব সামলায়, সবসময় ডাকলে আসতে পারবো না। এই এত বড় সাহস তোর, আমার মুখে মুখে কথা? বড় আম্মা কমজোর হয়ে গেছে না? বাবা ভাই কিছু নেই আম্মা, যা দেখছি তাই বলছি। আমি আর বেশি দিন থাকবো না আম্মা। এসব হচ্ছে এটা কি? বসি কোথায়? সে তো জিনিস নিয়ে চলে গেছে, আমি সঙ্গে যাওয়ার আগে দেখা করে যাইনি। কি বসি চলে গেছে? কই আমাকে তো বলে যায়নি। কি আশ্চর্য কথা, হ্যাঁ? এক এক করে এক একজন চলে যাচ্ছে আর আমাকে কেউ জানতে দিচ্ছে না। তাহলে মেস করতে আমার সাথে দেখা করতে দেয়নি? আরে ঝিঝা করতে দাঁড়িয়ে দেওয়া হচ্ছে, আমাকে জানায়নি পর্যন্ত। আপনার চারজন জি চাকরের মধ্যে আমিই তো টিকে আছি, কোনদিন আমাকেও তারাই দিবে? আমার অনুমতি ছাড়া আমার ঝি চাকরদের কিছু তাড়ায় কি করে? তো সাহস পায় থেকে? এই ও নিজের যে গন্ডাখানিক কাজের লোক আছে তারা কি আছে না গেছে? তাদের সকলকেই তো আমি দেখছি। ও তাহলে আমার বেলায় যত আমি কতটা ক্ষমতাহীন, কতটা অসহায়, এটা দেখাবার জন্য এবার এই চক্রান্ত। ঠিক আছে, তোকে এর জবাব দিতে হবে। আমি এর জবাব চাই। ঠিক দেখেছিলি? আগে আমার শকুনের চোখ আগারে মরা করলে ঠিক চিনতে পারি। সঙ্গে আর কেউ ছিল? আগে না, শুধু মোহর কবরেজ ছিল। সোমনাথ বুদ্ধির বাড়িতে আমি রাত থেকেই পাহারা দিচ্ছিলাম, আর সোমনাথ বুদ্ধির বাড়িতে পা দেওয়ার পর থেকে এখন পর্যন্ত এক পা নেড়িনি। না, একটু ভুল বললাম। বুঝলেন মা বাপ, মিশে কথা কব না। না না, দুবার আমি ওখান থেকে নড়েছিলাম। তোকে না বলেছিলাম ওখান থেকে এক পা নড়বি না? আগে নড়তে তো চাইনি, কিন্তু কি করবো বলুন? প্রকৃতির ডাকের জোর যে আপনার হুকুমের চেয়ে বেশি সেটা তো বুঝতে পারিনি। তবে চেষ্টা করেছি হুজুর, মায়েরই বলছি, চেষ্টা করেছি শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার, কিন্তু আর পারছিলাম না। শেষ পর্যন্ত কাপড় চোপড়েই হয়ে যেত। বেশি সময় আবার ওখান থেকে নজর সরাসনি তো? বলা যায় না, ওই ফাঁকে আবার। আগে ঠিক যতটুকু ত্যাগ করা দরকার ততটুকু করেছি। এটা না এখনো কনফার্ম করছে, ঠিক মতো পরিষ্কার হয়নি। তবে দ্বিতীয়বার প্রকৃতি ছোট করেই ডেকেছিল, তাই সময় নেই। রাত্রিরে বাড়িতে কাউকে ঢুকতে বা বেরোতে দেখিসনি? আমার চোখে এখনো সালসে পড়েনি, একটা মাছিও ঢুকেনি। তবে ওই ভোরের আলো ফুটতে না ফুটতেই হাজির ওই মোহর কবরে, অনেকক্ষণ পরে বেরিয়ে গেল। তার মানে লোক চক্ষুর আড়ালে দেখা করতে এসেছিল, ভেবেছিল কেউ টের পাবে না। সাহস আছে লোকটা, যেখানে বুদ্ধিবাড়ির ত্রিসীমানায় কোনো মানুষ ঘেঁষতে সাহস পাচ্ছে না, সেখানে কিনা ঠিক যেন ভগবান কেষ্টর সুবল সখা বিপদে আপদে একদম বাবলা আটকাম সেটে আছে। আসলে হয়েছে কি স্যার, ওই বড় ছেলে পুলিশে তো, তাই কোনো ভয় ডর নেই। বিপ্লবী কানেকশন পেলে একেবারে ফাঁটকে পুড়ে দেব, তখন কোনো পুলিশ টুলিশ বাঁচাতে পারবে না। লোকটার দিকে ভালো করে নজর রাখিস তো, আবার তলে তলে বিপ্লবী কাজকর্মে মদত দিচ্ছে কিনা। এসব লোক ডেঞ্জারাস, সামনে ভাজা মাছটি উল্টে খেতে জানে না, আর পেছনে ডেঞ্জারাস ক্রিমিনাল। হুজুর, দিন না একদিন হাড়িতে এনে দু চার খান, একদম সিধে হয়ে যাবে। এই বোকার মতো কথা বলিস না। লোকটাকে গ্রামের 5 জন মান্য করে, শুধু শুধু আমি কোনো ইস্যু তৈরি করতে চাই না। সোমনাথের ছেলের মতো যদি একটা প্রমাণ পায়। ও
পুষ্পপতির খবর কি? তার বাড়িতে রাতে কেউ আসা যাওয়া করবে? আগে না, ওই আপনি হুমকি দেওয়ার পর সব ঠান্ডা হয়ে গেছে। সোমনাথ বদ্রী যখন ওই বাড়িতে একদিন রাতে গিয়েছিল, নিশ্চয়ই তার কোনো কারণ আছে, কিন্তু কারণটা যে কি সেটাই তো বের করা যাচ্ছে না। শোন, চোখ কান খোলা রাখবি সব সময়, বিশেষ করে রাতের বেলা, ঠিক আছে? কি হলো, তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা। হুজুর, বলছিলাম কি, ওই রাতের বেলা পাহারা দিতে দিতে না আমার ওই প্রত্যেক ব্যবসাটা নেই হয়ে যাচ্ছে। আর আপনার হুকুমে চোখ থেকে চৌকিদার হয়েছি, এতে তো দানা পানি করছে না। ঘরে বউ বাচ্চাগুলো ডাক খেয়ে আছে, শুকনো মুখগুলো দেখলে একটা থাপ্পড় মেরে তোর গাল লাল করতে দেব। এই, তুই বিয়ে করলি কবে যে তোর বউ বাচ্চা এলো? আপনি এই খবরও রাখেন? আসলে হয়েছে চুপ! নে, যা। ভোরের আলো ফুটতে না ফুটতে হাজির ওই মোহর কবরে অনেকক্ষণ পরে বেরিয়ে গেল। ও ও একটু যাই না, একটু। তা তো আমি জানি, জানের লাগে যে তোমার মন উসকুস করতেছে। গরুরে খড় দিছ? সব দিছি, গরুর খাবার দিছি, মুরগির খোপা পরিষ্কার করছি, তারপরে পুকুর কাটে শ্যাওলা গুজা পরিষ্কার করছি। আসলে হয়েছে কি, ওই রানীর বিলে তো আর এই এত বড় বড় কই বাসার সময় পাওয়া যায় না, বুঝো না? আর কত্তা বড় কই খাইতে খুব পছন্দ করে। আমরা কয়টা কই খামু? তাহলে আর কি, যাও। বাধা দিলে তো আবার সাতটাহন করে কইবা বইয়ের নজর ছড়ো দিয়ে থুয়ে খাইতে জানে না। তুমি দেখলে কি কও না? হ্যাঁ, আমি তোমার সুখ খেতেছি সারা গায়ে করি। ওই তো সেই দিনে তো কইতেছিলাম, আমার লক্ষ্মী বউ, আমার বউ তো ওই। তোমার তালে তাল দিলে আমি ভালো মাইয়া, আর তোমার কথায় যদি তাল না দিই আমি শয়তানি। আর এসব কথা মুখে আনবা না তো তুমি। আচ্ছা, তুমি আমার একটা সত্যি কথা কও তো, মোহর কবিরাজ না হয়ে পাকা কই মাছ খেতে ভালোবাসে, কিন্তু তুমি যে সেদিন আমার দিয়ে এত বড় বোয়াল মাছ কাইটা নুন দিয়ে মাকে নিয়ে গেছো, সেটা কে খেতে ভালোবাসে? সবাই 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 ভালোবাসে। ও, ভূতে পাওয়া মাইয়া মানুষ তো আবার মাছ খেতে খুব ভালোবাসে, তাই জিজ্ঞেস করতেছিলাম। তুমি খালি সন্দেহ করো। হ্যাঁ, ওই বাড়িতে যাই তো আমি খালি ওই কর্তার জন্য। আরে আমি মোহর কবিরাজের সাগরে, এই গ্যারামে এই জন্যই তো লোকজন আমার একটু সম্মান করে, এটা বড় কথা না? তুমি যে কি মান্যগণ্যের মানুষ সেটা আমার খুব ভালো করেই জানা আছে। যাইতেছো যাও, বেশি দেরি করবে না। তুমি যে স্বভাবের মানুষ, দেখা গেল ওদের সরব তোমারে কইলো মাছগুলো কেটে দেন, অমনি তুমি বসে যাইও। দূর, তুমি যে কি কও না? হ্যাঁ, কর্তা স্যার ওই বাড়িতে আমি কারো তোয়াক্কা করে চলি নাকি? হ্যাঁ, তাড়াতাড়ি আসবেন, আমি কিন্তু খাওয়া আগলা বসে থাকতে পারুম না। আচ্ছা ঠিক আছে, যাই। হ্যাঁ, এগুলো লয়ে যাইতেন ভূতে পাইয়া মায়ানোর লাগা। পুরো টাইপটা হয়ে গেছে? আর কতক্ষণ লাগবে? কি তখন থেকে বোকার মতো মাথা নাড়ছো? আমি জানতে চাইছি আর কতক্ষণ লাগবে। তার মানে কিছুই হয়নি? দেখি। না মানে আমি কি বলো, কি মানে বোঝাবে তুমি আমাকে? আচ্ছা ফুলমি, একটা সত্যি করে কথা বলো তো, কি হয়েছে তোমার? কাজ করতে ভালো লাগছে না? একঘেয়ে লাগছে? আমাকে আই মিন আমার অর্ডার শুনতে তোমার ভালো লাগছে না? কোনটা? স্পিক আউট। দেখো, কোর্টটা একটা কাজের জায়গা, বিশেষ করে এই সময়টা পিক আওয়ার। সব কটা এজলাস বসে গেছে, আর একটু পরে আমাকে দুটো কোর্টে প্লিট করতে ছুটতে হবে। সেকেন্ড হাফে মামাকে একটা বড় কেসে অ্যাসিস্ট করতে হবে।
আর এখন এখন তোমার এইসব সিলি অ্যাটিটিউড আমার জাস্ট সহ্য হচ্ছে না। আমার মনে হচ্ছে তোমার কাজ করাতে মনই নেই। তুমি বরং এক কাজ করো, বাড়ি চলে যাও, সেখানে বসে আকাশ কুসুম চিন্তা করো, বইয়ের মুখটা মনে করো। কাজের জায়গায় বসে সময় নষ্ট করার কোনো মানে নেই। এখানে প্রত্যেকটা মিনিটের দাম আছে। তুমি বরং এক কাজ করো, বাড়ি চলে যাও, সেখানে বসে আকাশ কুসুম চিন্তা করো, বইয়ের মুখটা মনে করো। কাজের জায়গায় বসে সময় নষ্ট করার কোনো মানে নেই। এখানে প্রত্যেকটা মিনিটের দাম আছে। না না, আমার তাড়িয়ে দিবেন না। কাম টু দ্য পয়েন্ট। কাজ চলে যাওয়ার ভয় আছে, কিন্তু কাজ করার মানসিকতা নেই। না না, আছে, আমি খুব চেষ্টা করছি। রিয়েলি খুব চেষ্টা করছো? তার নমুনা আজও প্রায় আধা ঘন্টা লেটে এসেছো। কি করব, স্টোভটা মানে ভাত। কি ভাত খাওয়া হয়নি? না না, হয়েছে, কিন্তু দেরি করে। নতুন জিনিস তো, তাই বুঝতে বুঝতে সময় চলে গেল। স্টোভে রান্না করাটা না বেশ ঝকমারি। প্রবাদটা জানো তো, নাচতে না জানলে উঠোন। যাকগে, হঠাৎ উনুন ছেড়ে স্টোভ কেন? ভাইজান বলছিল আমি যখন একা থাকবো তখন উনুন না ধরিয়ে স্টোভে রান্না করতে। আজ দেখছিলাম স্টোভটা কিভাবে ধরাতে হয়, তাতেই দেরি হয়ে গেল। তুমি তোমার ওয়াইফের ভাইদের সাথে থাকো না? হ্যাঁ, কিন্তু ওনারা দেশে যাবেন, আমি তখন একা। আহা, কচি খোকা, একা সামলাতে পারবে? পারতে তো হবেই। তো তুমি যাচ্ছ না কেন? বউকে দেখতে ইচ্ছে করছে না? কি হলো, কথা বলছো না কেন? আমি জানতে চাইছি দেখতে ইচ্ছে করছে কি না। জি। এই বাড়িতে তোমার এমনিতে থাকা চলবে না ভাই। এবারই বাস তোমার উঠলো বলে। কেন? এবারে যে আসল জিন, সে কিছুদিনের মধ্যে এখানে আসবে। তাকে তুমি শাকচুন্নি বা পেতনিও বলতে পারো। তখন আসলে দেখার বিষয় যে তুমি এখানে কয়দিন থাকো। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।